नमस्कार बंधुरा अंकिता गल्प स्टूडियोते आपनादेर सबाइके स्वागत। अंकिता गल्प स्टूडियोर आजकेर निवेदन शुभंकर साहेर एकटी मन भालो करा गल्प। गल्पटिर नाम अंतरेर मानुष। तो चलुन गल्पटा शोना जाक। केउ आछेन बाड़ीते? अरिंदम निजेर काजेर घरे बसे सामने दुर्गा पुजोर जोन्नो नेताजी बয়েজ क्लाबेर फ्लेक्स बानाচ্ছিল। आचमकाई तार काने मेइली कण्ठटा आसा मात्र से कम्पिউটার থেকে उठे गिये सदर दरजार सामने एसे देखे एकटा 22-23 बछरेर मेये, गाये सादा चूड़ीदार, खोपार चुलगुलो काँधेर दुई पाशे बिन्यस्त हये आछे हालका ब्राउन, आर हाते एकटा खाता कलम। अरिंदम किछु बलार आगेई मेয়েটাই পুনরায় তাকে উদ্দেশ্য করে বলল, আমি আই হসপিটাল থেকে আসছি একটা নর্মাল সার্ভের জন্য। তা আপনাদের বাড়িতে কে কে আছেন যদি একটু বলেন। মেয়েটা যে আই হসপিটাল থেকেই আসছে তা তার গলার আই কার্ডটা দেখে বুঝতে পারল অরিন্দম, যদিও সেটা সে আগে লক্ষ্য করেনি। বিপ্লবিকা বর্মন, বেশ অন্য রকমের নাম ভাবল অরিন্দম। তারপর তাকে উত্তর দিল, আমি আর আমার মা দুজন। আপনার আর আপনার মায়ের নাম আর বয়সগুলো যদি একটু বলেন। আমি আমি অরিন্দম সেনগুপ্ত, বয়স 28। মা রাধারানী সেনগুপ্ত, কিন্তু বয়সটা দাঁড়ান জেনে নিয়ে বলছি। অরিন্দম সেখান থেকে হাঁক দিল, মা, ও মা, তোমার বয়সটা কত হলো গো? অরিন্দমের মা রান্নাঘরে ছিল। সেখান থেকে জোর গলায় বলল, আমার বয়স জেনে তোর কি হবে? নিজেরটা দেখ, আধ বুড়ো হয়ে বসে আছিস এখনো, বিয়ে করার নাম চর্চা নেই। কথাটা বিপ্লবিকার কানে গিয়েছিল। সে শুনে নিজের হাসি চাপতে পারল না, ঠোঁট আড়াল করে হেসেই দিল। অরিন্দমের তার চোখ এড়ায়নি, তাই সে তার মাকে ফের, আরে আই হসপিটাল থেকে সার্ভের জন্য এসেছে, কিছু বললেই শুধু বিয়ে বিয়ে, আর যেন কোনো কথাই নেই। ওর মা রান্নাঘর থেকে, কি আই হসপিটাল থেকে কে এসেছে? একজন মহিলা। অরিন্দম যেই না বিপ্লবিকাকে মহিলা বলে সম্বোধন করেছেন অমনি তার চোখে একটা রাগের রেখা ফুটে উঠল। সেটা খেয়াল পড়া মাত্র অরিন্দম, না মানে মহিলা না, মেয়ে। ও বাবা, মহিলার বদলে মেয়ে শুনেছে। অরিন্দমের মা রান্না ফেলে রেখে রান্নাঘর থেকে সোজা সদর দরজায় এই সেই মেয়েটাকে দেখে, উম্মা কি মিষ্টি মুখখানা, তা কি নাম গো মা তোমার? পাশ থেকে অরিন্দম একটু জোর গলায়, মা, উনি আই হসপিটাল থেকে সার্ভের জন্য এসেছে। তো আই হসপিটাল থেকে এসেছে বলে কি সুন্দর বলা যাবে না? অরিন্দম বুঝলো মা আবার তার বিয়ের জন্য এই মেয়ে 14 গোষ্ঠীর খবরাখবর নিতে শুরু করবে। তাই তার আগে মেয়েটা যা যা জানতে চাইছে তাই তাই বলে বিদায় করে দেওয়াই ভালো। তার নাম কি মা তোমার? বিপ্লবিকা, বিপ্লবিকা বর্মন। কি অরিন্দমের মা মেয়েটার নাম উচ্চারণ করতে গিয়ে তো দাঁত ভেঙে ফেলার অবস্থা। অরিন্দম মাকে সামলাতে, ওনার নাম বিপ্লবিকা, আর উনি তোমার সাথে আলাপ পরিচয় করতে আসেনি মা, সব আমি ওনাকে জানিয়ে দিয়েছি, শুধু তুমি তোমার বয়সটা জানিয়ে দিলে উনি চলে যাবেন। ওনার তো আরো অন্যান্য বাড়িতে যেতে হবে, তাই না? বিপ্লবিকার সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ তাই তো। মাসিমা, আপনার বয়সটা কত হলো? অরিন্দমের মা এবার নাটুকে গলার সুরে, হয়েই তো গেল 53, আর শেষ কটা চুলে পাক ধরতে বাকি আছে। কবে যে বৌমার মুখখানা দেখবো। তুমি চুপ করবে?
সেই নাকে কান্না শুরু করে দিলে বাইরের লোকের কাছে। তুমি না যাও, ভেতরে যাও। অরিন্দম তার মাকে সোজা রান্নাঘরের দিকে পাঠিয়ে দিয়ে তারপর বিপ্লবিকাকে বলল, কিছু মনে করবেন না, আসলে মা না একটু হ্যামনি। না না ঠিক আছে। আচ্ছা, ওনার তো চোখে চশমা দেখলাম, আর আমাদের হসপিটালে বৃহস্পতিবার দিন সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষা করতে বাইরে থেকে ডাক্তারবাবুরা আসেন, তা একবার দেখিয়ে নিতে পারেন তো। বেশ, বৃহস্পতিবার বললেন তো, তাই না? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন। লিখুন 9786। আর বলছি কি, যে কেউ দেখাতে পারবে ওই দিন? নিশ্চয়ই। কেন, আর কেউ আছে নাকি বাড়িতে? আমি তো দুজনেরই নাম। না না, আমার ইদানিং চোখের একটু সমস্যা হচ্ছে, সারাদিন ডেস্কটপের সামনে বসে থাকা। তারপর বেশ, আপনিও দেখিয়ে নিন তাহলে। আমি আপনাদের দুজনেরই নাম এন্ট্রি করে রাখলাম, কেমন? বেশ, ধন্যবাদ। এই নিন টোকেনটা, এটা নিয়ে গিয়ে দেখাবেন। 30 আর 31 আপনাদের। নমস্কার, আসি তাহলে। অরিন্দম বিপ্লবিকাকে 2 হাত তুলে নমস্কার জানিয়ে তাকে বিদায় দিল। তারপর অরিন্দম ফের তার কাজে বসলো। ডেস্কটপে টাইপ করতে করতে অরিন্দমের কেন জানি না বিপ্লবিকার কথাবার্তা আর তার মিষ্টি মুখের ওই ছোট্ট মুচকি হাসিটা ডেস্কটপের স্ক্রিনে বারবার ভেসে উঠতে লাগলো। মা কথাটা খারাপ বলেনি, সত্যি মেয়েটার মুখখানা বড় মিষ্টি, আর কি সুন্দর একটার পর একটা গুছিয়ে গুছিয়ে কথাও বলে, অন্য রকম একেবারে। তারপর সে নিজের মাথাতে নিজে চাটি মেরে মনে মনে ভাবল, দূর, ওর কাজ করছে বলে এত গুছিয়ে কথা বলছিল, নইলে কি আর। আজকালকার যেসব মেয়েরা, বাবা, কৃষ্ণনন্দীর প্রেমিকা তোকে কাঁচা কাঁচা খিস্তিও দিয়ে শুনেছি। অরিন্দম ওসব ভাবা বন্ধ করে নিজের কাজে মনোনিবেশ করল। বহু কাজ মেলা পড়ে আছে তার, ফ্লেক্স বানানো, থার্মোকল কেটে তার উপর রং আঁকা, আরো কত কি। দিনটা বুধবার ছিল। অরিন্দম গান শুনতে শুনতে ডেস্কটপে টাইপের কাজ করছে পটাপট করে। আচমকা তার সেল ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। ফোনটা রিসিভ করে, কে বলছেন? আমি আই হসপিটাল থেকে বলছিলাম, বিপ্লবিকা। কি বলছেন? গানের ভলিউমটা না কম করলে শুনবেন কিভাবে? অরিন্দম গানের ভলিউমটা কমিয়ে দিয়ে বলল, কি হসপিটাল না না কি যেন একটা বলছিলেন? কালকে চোখ দেখানো আছে, সেটাই আর একবার জানিয়ে দেওয়ার জন্য ফোনটা করলাম। আমি আই হসপিটাল থেকে বিপ্লবিকা বলছি। ও আপনি, আচ্ছা আচ্ছা। বিপ্লবিকার নামটা শোনা মাত্র উত্তেজনায় তার পায়ে লেগে একটা ছোট্ট কাপে গোলা রং ছিল, সেটা গেল সদ্য তৈরি করা ফ্লেক্সের ওপরে। আর তা চোখে পড়া মাত্রই যা যা যা, সব নষ্ট হয়ে গেল বলে হাতের সামনে একটা সাদা ন্যাকড়া ছিল, সেটা দিয়ে ফ্লেক্সের ওপর থেকে কোনো মতে কালারটা মুছতে পেরে কিছুটা আশ্বস্ত হলো। হ্যালো, কি হলো? আপনি শুনলেন তো আমার কথা? ফোনে যে বিপ্লবিকা ছিল সেটা সে ভুলেই গেছে, তাই সে অন্য মনস্কভাবে প্রশ্ন করল, হ্যাঁ কে বলছেন? বিপ্লবিকা এবার মাথা ধরে গেল। এই ছেলে এই জগতে আছে তো নাকি? দাঁত চেপে মেজাজ দেখিয়ে বলতে গিয়েও সে নিজেকে সামলে নিল। আমি বিপ্লবিকা, আই হসপিটাল। ও হ্যাঁ, আমার রংটা গেল, নষ্ট হয়ে গেল। কি তখন থেকে নষ্ট হয়ে গেল করছেন বলুন তো? আপনি আর কি বুঝবেন, কতগুলো টাকার রং। আমার বোঝার কোনো দরকার নেই। আপনার কি নষ্ট হয়েছে না হয়েছে, কাল চেক আপ চলে আসবেন, নয়তো আপনার ওই দুটো চোখও নষ্ট হয়ে যাবে।
রাখলাম। শেষটায় আর নিজেকে পুরোপুরি কন্ট্রোল করতে পারল না। তাও সেটা যদিও সে অরিন্দমকে বুঝতে দেয়নি। পেশেন্টের সাথে সবসময় গুড বিহেভিয়ার রাখতে হবে, এটা হসপিটালের রুলস। পরের দিন অরিন্দম আর ওর মা আই হসপিটালে গিয়ে সোজা কাউন্টারে গেল টোকেন জমা দিতে। গিয়ে দেখে বিপ্লবিকা বসে খাতায় কি সব লিখছে। অরিন্দম তাকে আওয়াজ দিয়ে, এই যে ম্যাডাম, আমরা এসে গেছি। বিপ্লবিকা তার দিকে চোখ যাওয়া মাত্রই মনে মনে একবার বলেই ফেলল, এসে উদ্ধার করে ফেলেছ আমায়। কিন্তু হঠাৎ অরিন্দমের মা এমন ভাবে তাকে জিজ্ঞেস করে বসল, বিপ্লব, পুরোটা উচ্চারণ করতে না পেরে, মা কেমন আছো? অগত্যা বিপ্লবিকাও নরম গলায় জবাব দিল, ভালো আছি, আপনি ভালো আছেন তো? আর কি করে ভালো থাকি বলো, আমার ছেলেটার 28 বছর হয়ে গেল, তবুও বিয়ে করছে না। অরিন্দম বুঝলো তার মা এবার শুরু হয়ে যাবে তার বিয়ে নিয়ে। সে সঙ্গে সঙ্গে গম্ভীর গলা করে, মা, এখানে আমরা চোখ দেখাতে এসেছি না? অরিন্দম আর ওর মা ভেতরে ডাক্তারবাবুর কেবিনে চলে গেলে পর বিপ্লবিকার এক কলিগ পাশে কাজ করছিল। সে হেসে বলে উঠল, এই আইটেমটা কে বলতো? চোখ দেখাতে এসেছে না ছেলের জন্য পাত্রে খুঁজতে এসেছে? যা বলেছিস, আগের দিন এনাদের ঘরে গিয়েছিলাম, সেদিন ওই একই করছিল জানিস তো। তবে মাটা না, ছেলেটা বড় আইটেম। মাটা ভালো, ছেলের চিন্তা করে আর কি। ডাক্তার দেখিয়ে বেরিয়ে অরিন্দম তার মাকে একটা চেয়ারে বসিয়ে রেখে প্রেসক্রিপশানগুলো নিয়ে বিপ্লবিকার কাছে গেল। জানে মাকে নিয়ে গেলে আবার কি বলে বসবে, তাই আর নিয়ে যায়নি। বিপ্লবিকা কাজ করছিল, তাকে গিয়ে অরিন্দম বলল, এই যে ম্যাডাম, এই প্রেসক্রিপশানগুলো। বিপ্লবিকা প্রেসক্রিপশান দুটো হাতে নিয়ে ভালো করে দেখে বলল, আপনার মায়ের একটা চোখে ছানি আছে, অপারেশন করিয়ে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, বুঝলেন? আর যদি এখান থেকে করান তো খরচ অনেকটা কম হয়ে যাবে। তাও মোটামুটি কত খরচ আসবে? ওই 7,000-এর মতো ধরে রাখুন না। বলে প্রেসক্রিপশানগুলো বিপ্লবিকা অরিন্দমের দিকে বাড়িয়ে দিল। অরিন্দম সেগুলো হাতে নিয়ে নিজে একবার দেখে, বেশ, এইটুকু বলেই চলে যাচ্ছিল। তারপর কি খেয়াল পড়ল যে তার চোখের কোনো সমস্যা আছে কিনা সেটাই জানা হলো না ভেবে আবার পিছু ফিরে, বলছি, আমার চোখে কোনো সমস্যা নেই। বিপ্লবিকা একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল, তাই সে মুখ ফুসকে বলে বসল, মাথার সমস্যা আছে বড়। কি কি শব্দটা অরিন্দম এমন জোরে বলল যে বিপ্লবিকার অন্যমনস্কতা কেটে গেল। সে সঙ্গে সঙ্গে তার কথা বদল করে, না না, আপনার চোখে কোনো সমস্যা নেই, আর একটা ড্রপ লিখেছেন চোখের ট্রেস দূর করার জন্য, ওটা নিয়ে নেবেন। কিন্তু আপনি যে বললেন আমার মাথার সমস্যা, আরে ওটা ভুল করে, মানে সরি, না, আপনি ভুল করে না, আমাকেই বলেছেন। একই কাজের চাপ, তার ওপর অরিন্দম এমন বকিয়ে দিয়েছে যে তাকে সে বিরক্ত হয়ে গেল। তাই খানিক খেই হারিয়ে, আছে তো, মাথারই সমস্যা আছে, নইলে দেখতে পাচ্ছেন যে আমি কাজ করছি আর আপনি ফালতু বকে যাচ্ছেন। বিপ্লবিকার কথাগুলো শুনে অরিন্দমের মন ভেঙে গেল। সে ভাবছিল বিপ্লবিকা অন্য 5 জন মেয়ের থেকে একটু হলেও আলাদা, আর সে কিনা বলল আমার মাথার সমস্যা। সে থেকে আর কিছু না বলে চলে গেল। যাওয়ার পথে অরিন্দমের মা ওকে জিজ্ঞেস করলো, বিপ্লবিকা মেয়েটা কিন্তু বেশ, বল, কি সুন্দর সব বুঝিয়ে বুঝিয়ে বলে। বেশ না ছাই, ওসব লোক দেখারই কথা। কেন রে, কি হলো? বাদ দাও, চলো। দিন 7 পর আই হসপিটাল থেকে ফের বিপ্লবিকা অরিন্দমের নাম্বারে ফোন করলো।
অরিন্দম থার্মোকলের ওপরে রঙের কাজ করছিল মন দিয়ে, তাই তার ফোনটা তুলল না। পর পর 5 বার ফোন করে যখন বিপ্লবীকে তাকে ফোনে পেল না, তখন তার হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখল, যদি আপনার মায়ের ছানি অপারেশন আমাদের এখান থেকে করাতে চান তো কালকে এসে পেশেন্টের নাম সহ 50% টাকা দিয়ে যাবেন। অরিন্দম কাজ সেরে দেখল তার ফোনে 5টা কল। নাম্বারটা সে চেনে, ভাবলো ফোনেই করবে। তারপর দেখে যে হোয়াটসঅ্যাপে কিসের মেসেজও এসেছে, তাই সেটাকে ওপেন করে আগে দেখতে গিয়ে দেখে আই হসপিটালের নাম্বার থেকে মেসেজ। সে সবটা পড়ে নিয়ে মনে মনে ভাবলো ওখান থেকে করাবে না ছাই। তাই সে লিখে দিল নট ইন্টারেস্টেড। লেখার কিছুক্ষণ পরে আবার ফোনটা এলো। হ্যালো, আমি তো লিখে দিয়েছি আমি ইচ্ছুক নই, আবার কেন কল করেছেন? আপনি হয়তো বুঝছেন না, আপনার মায়ের সত্যিই চোখের ছানি অপারেশনটা করানো একান্ত প্রয়োজন, আর অন্য জায়গা থেকে করালে প্রায় 14-15 হাজার টাকা পড়ে যাবে। তাছাড়া আমাদের ব্যবস্থাও এখানকার হসপিটালের থেকে ঢের গুণ ভালো। আমি কি বুঝি না এসব মার্কেটিং? আপনার নিশ্চয়ই পকেটে কিছু থাকবে, তাই এত করে অ্যাপ্রোচ করছেন। কি বললেন? এমন ভুলভাল ধারণা কোথা থেকে আপনার আসে বলুন তো? কেন? আপনিই তো বললেন আমার মাথার সমস্যা আছে। আছেই তো, এতবার ফোন করলাম তাও তুললেন না, তারপরে এখন আবার করছি আর আপনি কি না কি আমাকে বলছেন। মানুষের কি কাজ থাকতে পারে না নাকি? হ্যাঁ, সবসময় ফোন করে ফোন কি কাছে নিয়ে থাকবে? বিপ্লবীকে আর যেন নিতে পারছিল না। কোথায় একটা ঝগড়া বাঁধিয়ে বসবে, তার চেয়ে ভালো কি ফোনটা রেখেই দিই, বেশি কথা না বাড়িয়ে। আপনার যেখানে ইচ্ছা হয় করান গিয়ে। ফোনটা অরিন্দমের মুখের ওপর কেটে দিল সে। অরিন্দম নিজে মনে মনেই বলে উঠল, করিয়ে নেব। ওখানে ছানি অপারেশন হয় নাকি? দেমাকি মেয়ে একটা, কথা বলার ম্যানার্স নেই, ইত্যাদি ইত্যাদি। সেদিন কাজ মিটিয়ে বিকালে অরিন্দম আশেপাশের অন্য 2 জায়গায় খবর নিয়ে জানালো যে সত্যি 13-14 মতো খরচ আছে। তাছাড়া অপারেশন এখানেই হবে, আর ওই আই হসপিটালের সমস্ত পেশেন্টের কলকাতার ভালো কোনো জায়গা থেকে অপারেশন হয়ে থাকে। তাই পরের দিন সে ওই হসপিটালেই মায়ের অপারেশনের জন্য নাম এন্ট্রি আর অগ্রিম টাকা জমা দিতে গেল। বিপ্লবিকা তার জায়গায় বসে তখন টিফিন করছিল। সেখানে কিন্তু বোধ করে তার সামনে গিয়ে দাঁড়ালো। বিপ্লবিকা আর চোখে তাকে দেখেও কিছু বলল না, সে নিজের খাওয়ায় ব্যস্ত রইল। তাই অরিন্দমই প্রথম বলল, বলছি কি, আমার মায়ের অপারেশনটা এখানেই করাতে চাইছি, যদি একটু ব্যবস্থা করে দেন। বিপ্লবিকা তার দিকে না তাকিয়ে গাল নাড়তে নাড়তে, নাম সব বুকড হয়ে গেছে, আর নতুন করে কারণ নাম নেওয়া হবে না। কালকেই তো আপনি জানালেন, আর আজকেই কিভাবে? এখান থেকে বেস্ট প্রাইসে বেস্ট অপারেশন হয়, আর তাই দেরি হয় না নাম ধরতে। একটু দেখুন না আপনি, আসলে আমি কাল একটু বাজে ব্যবহার করে ফেলেছি আপনার সঙ্গে। আমাকে বলে কোনো কাজ নেই, আর তাছাড়া এমন কত বাজে ব্যবহার অতীতে পেয়েছি, তাই এগুলো গা সওয়া হয়ে গেছে। প্লিজ একটু চেষ্টা করুন না। বললাম না হবে না। আর খাওয়ার সময় আপনি কেন এসেছেন? শান্তিতে খেতেও দেবেন না নাকি আমাদের একটু? ও সরি, খেয়ে নিন, আমি অপেক্ষা করছি। অপেক্ষা করে কোনো লাভ হবে না, চলে যান, পরের বারে করিয়ে নেবেন, নয়তো অন্য কোথা থেকে ব্যবস্থা করুন। অরিন্দম নিরাশ চোখে বিপ্লবিকার সামনে থেকে চলে গেল, আর যেতে যেতে বারবার নিজেকে দোষারোপ দিতে লাগলো যে তার নিজেরই জন্য এমনটা হয়েছে, বিপ্লবিকার আর কি দোষ। বাড়ি ফিরে ওর কাজেও যেন মন বসছিল না। মাকে যে ও বড় ভালোবাসে, দেরি করলে যদি সত্যি মায়ের চোখটা বড় কোনো ক্ষতি হয়ে যায়, তবে কি অন্য কোথাও?
কলকাতার কোথা থেকে গিয়ে অপারেশনটা করিয়ে আনবে, কত টাকা লাগবে তাও তো আন্দাজ করতে পারছে না। সারা দিন এই ভাবনায় তার দিন কাটল। ওদিকে তার মাঝে বিভিন্ন ক্লাব থেকে ফোন এসেছে বার 2-3 যে কবে তাদের ফ্লেক্স তারপর থার্মোকলের সামগ্রীগুলো দেবে। পুজো তো এসে গেল কাছাকাছি, সে সবাইকে দিয়ে দেবো আজকাল করে এসব বলে বুঝিয়ে ফোন রেখে দিচ্ছে। কিন্তু কাজেই যে তার মনটা নেই। মাকে নিয়ে একটু চিন্তা। হঠাৎ সন্ধ্যায় অন্যমনস্কভাবে সে বসেছিল, আচমকা একটা ফোন এলো। ভাবলো কোনো ক্লাবের তরফ থেকে ফোন, সে তুলল না। ফের দ্বিতীয়বার রিংটা হতে সে নাম্বারটা না দেখে ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? ফোনটা আপনি একবারে তোলেন না কখনোই, তাই না? চেনা গলার প্রশ্ন। ও আপনি, বলুন। কাল সকাল সকাল হসপিটালে এসে মায়ের নাম আর টাকাটা জমা করে যাবেন। কথাটা শুনে তো অরিন্দম চমকে গেল। ভাবতেই পারেনি সে একেবারে এমন একটা খবর বিপ্লবিকা তাকে দেবে। সে আবেগ ভরা কণ্ঠে, কি বললেন, মানে সত্যি বলছেন? একজন পেশেন্ট ডিসমিসড হয়েছে, তার জায়গায় আমি আপনাদেরটা বলে দিয়েছি, এখন যেন ফাঁসাবেন না। ইয়ে মা, কি বলছেন? আপনি এতখানি হেল্প করলেন, উল্টে আমার তো আপনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, কালই চলে আসবেন মনে করে, রাখলাম। মানুষের মন ভালো থাকলে তার কাজেও মন বসে। সেদিন সন্ধ্যার পর অরিন্দমের নিজের কাজে দারুণভাবে এনার্জি ফিরে এলো। সে কাজ করছিল জোর কদমে ঠিকই, কিন্তু কাজের সবটুকু জুড়েই ছিল বিপ্লবিকা। আর তাই হয়তো একটা থার্মোকলের ওপর সবুজ রং দিয়ে বিপ্লব কথাখানা লিখতে গিয়ে সে লিখে বসলো বিপ্লবিকা। তারপর নিজেই তার ভুল দেখে হাসলো আর এক চাটি মারল নিজের মাথায়। পরের দিন সকাল সকাল সে আই হসপিটালে গিয়ে হাজির হলো। তখনও বিপ্লবিকা আসেনি, অন্য একজন ডিউটিতে ছিল। সে বলল টাকা জমা দিয়ে নাম লিখিয়ে দিতে। অরিন্দম নানা অজুহাতে তার কাছে নাম লেখালো না। সে বিপ্লবিকা আসার অপেক্ষা করছিল। বিপ্লবিকা আসা মাত্র অরিন্দম সোজা তার সামনে ডেস্কে গিয়ে, সুপ্রভাত ম্যাডাম। বিপ্লবিকা তো অবাক, এ ছেলের আবার হলো কি? যাই হোক, কেউ সুপ্রভাত জানালে তাকেও তো তা জানাতে হয়, তাই সেও সুপ্রভাত। একেবারে আর্লি মর্নিং চলে এসেছেন যে দেখছি। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমি সব রেডি করে নিই। অরিন্দম মনে মনে ভাবল, যত খুশি দেরি করো, যত দেরি হবে ততই তো তোমাকে বেশিক্ষণ ধরে দেখব। বিপ্লবিকার খাতা পত্র সব রেডি হয়ে গেলে পর সে অরিন্দমকে বলতে যাবে যে আপনার মায়ের নামটা আরেকবার বলুন, কিন্তু দেখে কি অরিন্দম তার দিকে হা করে এক পলকে চেয়ে আছে। তাই বিপ্লবিকা প্রশ্নের বদলে, এই যে অমন করে কি দেখছেন, আপনার চোখটাও গেছে নাকি? পাশ থেকে বিপ্লবিকার অন্য একজন কলিগ বলে উঠল, যা করে তোর দিকে চেয়ে আছে, মনে হয় ওনার চোখটাও শীঘ্রই অপারেশন করাতে হবে। এরপর অরিন্দমের যেন ঘোর কাটল। তাকে বিপ্লবিকা তার আঙুলের ইশারায় বোঝালো, কি করছেন, আমার মান সম্মানটা খাবেন নাকি? অরিন্দম তখন খানিক নর্মাল হয়ে গিয়ে, এই যে টাকাটা, আর আমার মায়ের নাম রাধারানী সেনগুপ্ত। বিপ্লবিকা সব লিখে টিখে নিয়ে অরিন্দমের দিকে একটা স্লিপ বাড়িয়ে দিয়ে বলল, এটা যত্ন করে রেখে দিন, আর বুধবার দিন আপনার মায়ের অপারেশনটা হবে। আপনার দায়িত্ব সকাল 9টার মধ্যে মাসিমাকে এখানে পৌঁছে দিয়ে যাবেন, ব্যাস। আমাকে যেতে লাগবে না, তাহলে মাকে কে দেখবে? ওসব আপনি নিশ্চিন্ত হয়ে যান। তবুও, বললাম না, যান, বাড়ি চলে যান। বলছি কি, একটা কথা ছিল। ওসব কথাটা পরে, আসুন। অরিন্দম আর দাঁড়ালো না, বাড়ি ফিরে এলো।
আসার আগে সে আর একবার ফিরে তাকালো বিপ্লবিকার দিকে। সে তার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সত্যি মেয়েটা ভীষণ মিষ্টি, ভীষণই। সেদিন বাড়ি ফিরে অরিন্দম নিজের সব কাজ মিটিয়ে নিয়ে সারা রাত জেগে বিপ্লবিকার মিষ্টি মুখের একটা পোর্ট্রেট আঁকলেন। সত্যি কতদিন হলো সে এত ভালো পোর্ট্রেট আঁকে না। আসলে মন থেকে যাকে অনুভব করা যায় তার ছবি কি কখনো খারাপ হতে পারে? পারে না। সে পোর্ট্রেটটা শেষের পর ছবিটার দিকে বিহ্বলভাবে তাকিয়ে ভাবল যে এই মেয়েটা যদি তার জীবনে আসে তো তাহলে তার জীবনটাই অন্যরকম হবে। কিন্তু তাকে মনের কথা জানাবে কি করে? মায়ের অপারেশনের দিন তিনেক পর আচমকা বিপ্লবিকা অরিন্দমদের বাড়ি এলো। অরিন্দম তো বিশ্বাসই করতে পারেনি যে সে আসবে। ঠিক প্রথম দিন যেভাবে এসে দরজায় দাঁড়িয়েছিল, তাকে দেখে অরিন্দম নিজের আবেগকে সামলে নিয়ে, আপনি হঠাৎ? আমার কাজে। অপারেশনের পর পেশেন্টের খোঁজ নিতে হয়, হসপিটালের নিয়ম। নিয়ম রক্ষার্থে এসেছেন তবে? তা নয় তো আর কি। ভেতরে আসুন, মা ঘরে আছে। বিপ্লবিকা অরিন্দমের পিছু পিছু তার মায়ের ঘরের মধ্যে গেলে পর অরিন্দম তার মাকে বলল, মা হসপিটাল থেকে এসেছে খোঁজ খবর নিতে। অরিন্দমের মা তো এক গাল হাসি মুখে, কে? বিপ্লবিকা এসেছে? ও বাবা, এখন তো দেখছি নামটা মুখস্থ করে ফেলেছ। হবে না, কারণ আছে। তুই যা যা তো ওর জন্য একটু মিষ্টি নিয়ে আয়। মিষ্টি? সঙ্গে সঙ্গে পাশ থেকে বিপ্লবিকা বলে উঠল, না মাসিমা, মিষ্টি আমি খাই না। অরিন্দমের মা হেসে বলল, তাই তো, যে নিজেই এত মিষ্টি সে আর। অরিন্দম ব্যাপার সেপার কিছুই বুঝতে পারল না। বিপ্লবিকাকে এত খাতিরাত্তির কিসের জন্য? তারপর অরিন্দমের মা বলল, অপারেশনের দিন এই মেয়ে আমার কত খেয়াল রেখেছে জানিস? তোর কপাল ভালো যে এমন একজন গুণবতী তোর জীবন সঙ্গিনী হিসেবে পাবি। মায়ের শেষ কথাগুলো শুনে অরিন্দমের তো বিশ্বাসই হলো না। এসব কি বলছে মা? আবার কি তবে তার বিয়ের? সে ইশারায় বিপ্লবিকাকে জানালো, মায়ের এমন কথা কিছু মনে করো না। বিপ্লবিকা তাকে ইশারায় বোঝালো যে মা ভুল কিছু বলেনি। অরিন্দম তো আরো অবাক। সে ফের ইশারায় বিপ্লবিকাকে তার সাথে আসতে বলল। বিপ্লবিকা বিছানা ছেড়ে উঠে অরিন্দমের মাকে বলল, মা আমি একটু আসছি, আপনার ছেলে কিছু বলবে আমায়। যা যা। মা? আমার মাকে মা বলছে কেন বিপ্লবিকা? অরিন্দম ভেবে পায় না কি সব চলছে। সে বিপ্লবিকাকে তার নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে সোজা জানতে চাইল, কি ব্যাপার? ব্যাপার কিছুই না। আপনার মায়ের সাথে আমার মাও তো চোখ অপারেশনের জন্য গিয়েছিলেন। ওখানে গিয়ে তার ছেলের জন্য আমাকে চেয়ে নিয়েছেন। আমার মাও আর না করতে পারেনি আপনার মায়ের থেকে আপনার গল্প শুনে। মা ওখানে গিয়েও আমার বিয়ের কথা, মানে মা না? চিন্তা হয় মায়েদের, সেটা তো বোঝেন না। আর আপনাকে আমার প্রথম প্রথম খারাপ লাগলো, পরে গিয়ে বুঝেছি। আর আপনার মায়ের কাছে আপনার সম্পর্কে জেনেও আমি না করতে পারিনি। এবার আপনার যদি ইচ্ছে না থাকে তো আমাকে জানাতে পারেন। অরিন্দম থ মেরে চেয়ারে বসে পড়ল। যাকে ভালোবাসার কথা সে কিভাবে জানাবে ভেবেছিল, সেই কিনা ভাবতে পারল না সে। এতটাই ভেতরে ভেতরে সে আবেগে ভেসে যাচ্ছে। তখন অমন সময় বিপ্লবিকার চোখ পড়ল ডেস্কের পাশে থাকা একটা ছবির দিকে। তারই ছবি, কি সুন্দর করে আঁকা। সে ছবিটার সামনে গিয়ে ছবিটা হাতে নিয়ে অরিন্দমকে প্রশ্ন করল, কেন এঁকেছেন আমায় না বলে আমার ছবি? অরিন্দম এবার থতমত সুরে জবাব দিল, মানে আপনাকে? আমাকে? কি আমাকে?
আপনাকে মানে আপনাকে মানে আপনাকে ভালো লাগে আমার। শুধুই ভালো লাগে? না না মানে 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 এমনিতে তো ফটাফট উত্তর দেন, এখন এমন হোগলাচ্ছেন কেন? মানে মানে ভালোবাসতাম আপনাকে। কেন এখন আর বাসেন না বুঝি? বাসি তো। তাহলে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করে না ভালোবাসার মানুষটাকে? অরিন্দম দৌড়ে এসে বিপ্লবিকাকে বুকে জড়িয়ে ধরল। তার 2 চোখ বেয়ে আনন্দশ্রু নেমে এলো। বিপ্লবিকা তাকে শক্ত করে জড়িয়ে বলল, আগে একবার সাহস করে বললেই হতো। কি করে বলতাম আমি? আপনি যদি না চান আমাকে? আপনি তো আমার ওপর রেগেছিলেন। ওরে পাগল, মেয়েদের মন বোঝা এত সহজ নাকি? বাইরে যাই থাক, ভেতরে কোনো মেয়েই চায় না ভালোবাসা না পায়, শুধু তার একটু ভাবে, একটু পরখ করে নেয়। যে তাকে ভালোবাসা উজাড় করে দেবে, সেই মানুষটা সত্যিই তাকে ভালো রাখবে তো আজীবন। আমি তো জানি আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কোনো মেয়েকে জীবনে আসতে দেননি, তাই আপনার মা আপনাকে বিয়ের কথা বললেই আপনি এড়িয়েছেন। আমাকে কেমন মনে হয় আপনার? এখন তো মনে হচ্ছে একেবারে মনের মতোই। ভালোবাসবো আপনাকে আজীবন এইভাবে। থাকবেন তো আমার সাথে, আমার পাশে? আমিও ভালোবাসবো, সব সময় আপনার পাশে থাকবো, আপনার স্বপ্নপূর্ণ শেষ অধ্যায় পর্যন্ত। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাইরের যেসব আওয়াজগুলো আছে প্লিজ ওগুলোকে একটু অগ্রাহ্য করবেন। আর তাছাড়া গল্পটা শুনে বলবেন যে কেমন হয়েছে, গল্পগুলো শুনতে আপনাদের কেমন লাগছে। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে পারে।